बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम, आदाब। আজকে আমি কথা বলবো উপমহাদেশের যুদ্ধের পরিস্থিতি নিয়ে। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যারা আমার এই প্রোগ্রাম দেখেন বা গতকালকে দেখেছেন, তারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি নতুন একটা বিষয় উপস্থাপন করেছি, যা যারা বিশ্লেষণ করে নেটে বা টিভিতে বা পত্রিকায়, কেউ এই প্রসঙ্গটা আনেনি। এর মানে এই না তারা কেউ বিষয়টা জানে না, হয়তো কারো মাথায় আসেনি। বিষয়টা ছিল যে এই সমস্যার আমি সমাধান একটা বের করেছি। সেই সমাধানটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে এটা অ্যাপ্রুভাল নেওয়া বা তারা এটা রেজুলেশন করা, সেই মোতাবেক আমরা সেটা মানতে বাধ্য। তাতে আমাদের আর কোনো আপত্তি নাই, তাতে আমরা নিরাপদ। তাতে যা বারবার থেকেও আর কিছু বলার থাকবে না, বা চায়নার থেকেও আর কিছু বলার থাকবে না। তো আপনারা নিশ্চয়ই জানেন, বা আমি এর আগেও একাধিকবার বলেছি যে আমি দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 16-17 বছর পর্যন্ত ফেসবুকে বিভিন্নভাবে লেখালেখি করি, এবং গত 20 বছর পর্যন্ত আমার লেখালেখি পত্রপত্রিকা বা ফেসবুক যেখানেই লেখালেখি করি, যারা আমাকে চিনে গত 30-35 বছর 40 বছর পর্যন্ত, তারা হয়তো অনুধাবন করতে পারে যে আমি খুব বেশি পরিচিত না, বা আমি পর্দার অন্তরালে থাকতেই বেশি পছন্দ করি। সেটার একটা ভিন্ন কারণ ছিল, এখন আর সেই কারণটা নাই। তো সেই ক্ষেত্রে আমার মতামত, আমার কথা দেশের সর্বোচ্চ পর্যায়ে, সে ক্ষমতায় যেই থাকুক, এখন তার গত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। সো আমার ভিডিও কতজনে দেখে বা কতজনে লাইক দেয়, এগুলো নিয়ে আমার কোনো কনসার্ন নাই। বিকজ আমি এটা পেশাগতভাবে করি না এবং বাণিজ্যিকভাবেও করি না। এটা আমার মেন্টাল অব্লিগেশন থেকে আমি এটা করি, এটা আমার হার্টের অব্লিগেশন থেকে আমি করি, এটা আমার ন্যাশনাল অব্লিগেশন থেকে আমি করি। সো আমার কিছু টার্গেট বা সিলেক্টেড কিছু জায়গা আছে, শুধু তারা জানলেই যথেষ্ট আমি কি বলতে চাচ্ছি এবং কোন প্রশ্ন তুলতেছি। সেই ক্ষেত্রে সরকারি, বেসরকারি, বিরোধী দল, বিভিন্ন দূতাবাস গুরুত্বপূর্ণ, দেশে বিদেশে সাংবাদিক, একটা বড় একটা সার্কেল আছে যারা এই দেশটা চালায় বা এই দেশটা নিয়ে চিন্তা করে, পরিকল্পনা করে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে তারা যারা এই জিনিসটা নিয়ে প্লে করে। সো দ্যাট সার্কেল ইজ ইম্পর্টেন্ট ফর মি। এবং আমি যখন কথা বলি, আমার মাথায় তখন আমি যা ইচ্ছা তা বলতে পারি না, যা ইচ্ছা তা আমি বলি না। আমার মাথা থেকেই আসবে না, ওটা অটোমেটিক ফিল্টার হয়ে আসবে। ওইভাবে আমার মাইন্ডসেট করা। আমি যখন কথা বলি তখন আমার মাথায় থাকে যে ভিডিওটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে, এই ভিডিওটা রাষ্ট্রপতি দেখে, এই ভিডিওটা সরকার যারা তারা দেখে, এই ভিডিওটা সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন যারা আছে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ইনভলভ, তারা দেখে, বিভিন্ন রাষ্ট্রদূতরা দেখে, বা তারা রিপোর্ট করে তাদের রাষ্ট্রদূতদের কাছে, দেশে বিদেশে অনেকে। সো ওইসব জিনিস, এবং জনগণ, সাধারণ মানুষ, এই সবগুলো জিনিস বিবেচনায় রেখে এটার উপর একটা ফিল্টারেশন হয়। দেন আমার মুখ থেকে আমি একটা কথা বাইরে ফস করে ফট
মুখ ফসকে একটা কথা বের করা আমার জায়গা থেকে আমি মানসিকভাবে, নীতিগতভাবে এবং রুচিগতভাবে আমি সেটা করি না এবং ভবিষ্যতে করার কোনো সুযোগ নাই। তারপরে গতকালকে আমার এই প্রশ্ন উত্থাপনটা হওয়ার পরে গুরুত্বপূর্ণ সব মহলে এটা মনে হলো যে তারা একটা, কারো কাছে মাথায় বাস পড়েছে, কারো জন্য সম্ভাবনার দুয়ার খুলে গেছে, এখান থেকে আর বেরোতে পারবে না। এইটাকে এই ইস্যু ফয়সলা করে তাদেরকে বের হতে হবে। এবং কেন আমি প্রশ্ন তুলেছি সেটা এখন আমি বলছি না, হয়তো 2-4 দিন পরে বলবো। এটা একটা কৌশলগত কারণে আমি এটা উত্থাপন করেছি, যেটা এক কথা বলা যায় 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। বাকিটা আমি পরে বলবো। যার পরিপ্রেক্ষিতে আজকে জাতিসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সর্বশেষ, বাংলাদেশ এবং বার্মা যদি এক হয়ে না বলে তাইলে আমরা এটা করব না। সো রেজাল্ট ইজ অ্যাচিভড। যা চাইছিলাম সেটা অর্জন হয়ে গেছে। বার্মা এই প্রক্রিয়ায় কোনোদিনও এক হবে না, আসবে না। সো যেহেতু জাতিসংঘ বলে দিয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে 2 দেশ একসাথে না হলে আমরা এটা করতে যাব না, এটা হলো তাদের ওয়ে আউট। তারা এখান থেকে তারা জানে যে প্রশ্ন এখন সামনে আসে সিকিউরিটি কাউন্সিলের প্রশ্ন, দিস উইল নেভার হ্যাপেন ইন সিকিউরিটি কাউন্সিল। সো এখান থেকে তাহলে বেরিয়ে আসতে হবে। তাহলে বেরিয়ে আসার রাস্তা কি? যে এরা 2 জন একসাথে, তারা জানে যে এটা হলো এই ইস্যুতে বার্মা কোনোদিন একসাথে হবে না। সো আশা করি যে এই চ্যাপ্টার ক্লোজ, করিডোর চ্যাপ্টার ইজ অ্যাট লিস্ট ক্লোজ। বাকি যেটা আছে যে চোরাগুপ্তা আর্মস যাওয়া, সেটা নিয়ে পরে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ যে এখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, করিডোর আর হচ্ছে না, ফিনিশ। এটা আমার একটা স্যাটিসফ্যাকশন, আশা করি আপনাদেরও। এখন আসি আরেকটা মহাবিপদ, 10 নম্বর মহাবিপদ, তার চেয়েও বেশি হতে পারে। এটা ভূমিকম্প হতে পারে, তারপরে আবার সুনামিও হতে পারে। ভারত পাকিস্তান যে সমস্যা এখন দাঁড়াইছে আপনারা জানেন ইতিমধ্যে, এবং আমি কালকে রাত্রে 11টার সময় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার তার ডিসিশন জানাই দিয়েছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত দোভাল, 3 বাহিনীর প্রধান এবং কম্বাইন্ড মানে চেয়ারম্যান অফ দি অল ফোর্সেস আর কি, জেনারেল অনিল চৌহান, এই 6 জনকে সামনে রেখে, যারা মূল যুদ্ধটা পরিচালনা করবে, সামনে রেখে তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এখানে মানে সেনাবাহিনী তার সুবিধা মতো যেখানে যেভাবে যখন হয় সে সেইভাবে তাই করবে। ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস একটা সিগন্যাল। অনেকে হয়তো অনুধাবন করতে পারে, হয়তো কেউ করতে পারে না। আমার দৃষ্টিতে, আমি যেহেতু অনেকগুলো যুদ্ধ খুব কাছ থেকে আমি দেখেছি, এটা আমার একটা শখ, জানার জন্য, বোঝার জন্য এবং নিজের সন্তুষ্টির জন্য, কি হইল ওখানে এটা আমার মাথায় আছে, এই স্যাটিসফ্যাকশনের জন্য আমি সেই 99 সালে কসোভো যুদ্ধ থেকে, তখন আমি আমেরিকাতে যে কোনো একটা কাজে, এই তো এরপরে যত যুদ্ধ হয়েছে, সেই আফগানিস্তান, ইরাক, লিবিয়া, আপনার যেখানে যত, স্যার ইউক্রেন তো সেদিনের ঘটনা, সিরিয়া সেদিনের ঘটনা, প্লাস ভিয়েতনাম যুদ্ধ, আমি ওই যুদ্ধের সময় আমি ছিলাম না,
কিন্তু তারপরে অনেক ভিডিও অনেক কিছু দেখে ওইটা সম্পর্কেও আমার একটা ধারণা নিয়ে রেখেছি আমি আমার নিজের প্রয়োজনে। তো যুদ্ধে এই যে আমার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকে যেই আমি উপমহাদেশ বলছি, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, দিস ইজ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ। তো এই উপমহাদেশে এখন জ্বলন্ত মুখোমুখি হলো ইন্ডিয়া পাকিস্তান। তো ইন্ডিয়া এখন গতকালকে আপনারা জানেন যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী দিয়েছেন তার স্পেশাল মিটিংয়ে, আমি ফেসবুকে গতকাল 11টার সময় রাতে স্ট্যাটাস দিয়েছি যে নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন, এবং এই নির্দেশটা একটু ব্যতিক্রম। সাধারণত এই ধরনের নির্দেশ আমি যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের, ইন্টারন্যাশনাল যত আরো অন্যান্য দেশে যত, প্রত্যেকটা যুদ্ধের লাগামটা প্রেসিডেন্টের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ছিল, বিকজ পলিটিক্যাল লিডারশিপ উইল ডিসাইড, দে আর দি পিপলস রিপ্রেজেন্টেটিভ, ইলেক্টেড অথরিটি। কিন্তু রাজনাথ সিং, অজিত দোভাল, জয়েন্ট চিফ অফ স্টাফ, চেয়ারম্যান হলো অনিল চৌহান, তারপরে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, এই 6 জনে বসে সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ফুল অথরিটি দিয়ে দিছে আর্মিকে। তোমরা যেখানে যা প্রয়োজন সেইভাবে অন দি স্পট সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এটা নর্মালি কি হয়, দেখা গেল একটা জায়গায় হিট করবে, ওখানে হিট করতে গেলে 100-200 লোক সিভিলিয়ান সেখানে এফেক্টেড হতে পারে, অনেকগুলো মারা যেতে পারে। কারণ যে কোনো সংঘর্ষ, যুদ্ধ যাই হোক, ওখানে যদি সিভিলিয়ান যারা এই কনফ্লিক্টের পার্ট না, কনফ্লিক্টের পার্ট হলো আর্মি টু আর্মি, কিন্তু সিভিলিয়ানকে সেভ করতে হবে, এটা ভিয়েনা কনভেনশন, সিভিলিয়ানকে মারা যাবে না। তাইলে কি হয়, তখন এটা নিয়ে তোলপাড় হয় ইন্টারন্যাশনালি। তো ওখান থেকে বাঁচার জন্যে আন্তর্জাতিক মানে ইয়ার থেকে, সমালোচনা থেকে নিজেদেরকে সেভ করার জন্য, মানুষের ইন্টারন্যাশনাল পপুলারিটি লুজ করার ভয়ে সবাই সিভিলিয়ান কেয়ার করে। তো এখন যদি দেখা যায় এরকম একটা অপারেশন এখন সিভিলিয়ানকে হার্ম করতে হবে, তখন তো ওই স্পট থেকে আর্মি চিফের কাছে আসবে বা চেইন কমান্ডে চলে আসবে। দেন আর্মি চিফ উইল টক টু ডিফেন্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার হ্যাজ টু স্পিক উইথ প্রাইম মিনিস্টার। এই যে একটা রেড টেপ, আমলাতান্ত্রিক জটিলতা, এইটার থেকে মুক্ত করে দিয়েছে। ইটস ভেরি ডেঞ্জারাস। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিপজ্জনক, যে আর্মি ক্যান ডিসাইড themselves without any authorization or any clarification. এটা একটা মারাত্মক বিষয়। এখন 22 তারিখে এই ঘটনা ঘটছে, আজকে 30 তারিখ। এই 7 দিনে ভারত খুব বড় ধরনের প্রিপারেশন নিয়েছে এবং তারা অল আউট ওয়ারের প্রিপারেশন নিয়েছে। এই 7 দিনে তাদের যে শর্টফল ছিল
লেটেস্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সেটা তারা অলরেডি মস্কো থেকে এয়ারলিফট করেছে। আর কিছু ছোটখাটো জিনিস আছে ইসরায়েল থেকে নিয়ে আসছে। এখন আমি আরেকদিন আমার কথা যেমন বলেছি যে ইন্ডিয়া মাস্ট শো ইটস মাসেল, তারা কত শক্তিশালী। তো প্রিপারেশনটা হলো দে উইল গো আপ টু দি লাস্ট। তারা এটা এন্ডে যাবে, একদম ডেড এন্ডে। ডেড এন্ড মিনস এই যে পাকিস্তান লাফালাফি করে, বলে ওই করে সেই করে যে আমরা নিউক্লিয়ার মিসাইল ফিট করে রাখছি ইন্ডিয়ার দিকে 130টা, অমুক সেমুক। ওই আজকে পত্রিকা দেখলাম আবার পৃথিবীর প্রোপাগান্ডা, রাফায়েল গেছে, রাফায়েল পালায় চলে আসছে, কত রকম। এগুলি যুদ্ধ হইলে এরকম হয়। কিন্তু আমি মনে করতেছি এখানে 3 স্টেজ পরিকল্পনা ইন্ডিয়ার। একটা হলো তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে যেখানে যেখানে তাদের দরকার, যারা যেখানে তাদের যে ফাইন্ডিংস ইম্পর্টেন্ট প্লেস সেখানে সেখানে স্ট্রাইক করবে। সেটা অল ওভার পাকিস্তান যেখানে খুশি করতে পারে, সেই ক্যাপাবিলিটি তাদের আছে। পাকিস্তানও কাউন্টার দেবে। পাকিস্তান তো একেবারে ছোটখাটো দেশ না। ছোটখাটো বলতে মিলিটারিলি তারা তো আমাদের মতো না, তাদের অনেক শক্তিশালী দেশ। তারা তো যা প্রিপারেশন দিচ্ছে, খায়া না খায়া নিজেদেরকে ভিখারি বানায়া এই অস্ত্রই যোগান দিছে। তো তাদের তো কিছু অস্ত্র আছে, ভালোই আছে। তারা তো চাইবে যে সেটা দিয়া কিছু করে ইন্ডিয়াকে থামানো যায় কিনা। সেটা তো ইন্ডিয়া থামবে না। ওরা স্ট্রাইক ব্যাক করলেই আবার আরেকটা স্ট্রাইক করবে। এখন এই পর্যায়ে যায়, একটা পর্যায়ে থেমে যাবে, তখন হয়তো আমেরিকা ইন্টারফেয়ার করবে, রাশিয়ার সাথে যোগাযোগ করবে আমেরিকা, চায়নার সাথে যোগাযোগ করবে রাশিয়া। এইভাবে করে দুই পক্ষকে টানা। কিন্তু একটা যুদ্ধ না হলে কেউ থামাইতে পারে না, কারণ এখানে অ্যাফেক্টেড ইন্ডিয়া। ইন্ডিয়া মাস্ট রিটালিয়েট, এটা সবাই এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে লেট ইন্ডিয়া স্ট্রাইক। কারণ তাকে থামাইতে হলে তাকে সেই সুযোগটা দিতে হবে। তো এই স্টেজে আছে ওয়ার্ল্ড লিডাররা। এখন সেই অবস্থায় যদি না থামে তাহলে একটা অল আউট যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। অল আউট যুদ্ধটা হইলে যেটা হবে, আমি যেটা অ্যান্টিসিপেট করতেছি যে এই ধাক্কায় যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা সেটা হলো কাশ্মীর, আজাদ কাশ্মীর যেটাকে বলে, পাকিস্তান পার্টে, এটা নিয়ে নেবে ইন্ডিয়া। এখন এইটাকে ঠেকাইতে যায় পাকিস্তান যদি নিউক্লিয়ার চার্জ করে, এটা তো হলো আত্মহত্যার মতো। দেখেন, ইন্ডিয়া ইজ সাচ এ বিগ কান্ট্রি। 33,000 লক্ষ বর্গ কিলোমিটারের কান্ট্রি, 33 লক্ষ। আর তার 6 গুণ ছোট, মানে পাকিস্তানের থেকে 6 টাইমস বিগার। তো এখন ইন্ডিয়াকে ব্যানিশ করার ক্ষমতা পাকিস্তানের নাই, কিন্তু পাকিস্তানকে ব্যানিশ করার ক্ষমতা ইন্ডিয়ার আছে। এই হিসাবটা মাথায় রাখতে হবে, আমি মনে করি তাই রাখছে। এবং সেই কারণেই পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চায়না তিনজনকেই ধরছে যেভাবে হোক ইন্ডিয়াকে থামাও। আগেই বলছি যে তারাও এগ্রি করছে যে ইন্ডিয়া মাস্ট হিট পাকিস্তান। এটা একটা তাদের প্রেস্টিজের ব্যাপার, তারা ভিকটিম, সো লেট দেম ডু ইট। উল্টা তারা বলছে তোমরা রিটালিয়েট করো না, তাইলে এখানেই শেষ। এখন দেখা যাক কি হয়। আমার ধারণা এই ধরনের একটা নেগোসিয়েশন হচ্ছে।
তো পাকিস্তান যদি নিউক্লিয়ার চার্জ করে, দেন পাকিস্তান উইল বি ওয়াইপড আউট ফ্রম দি ম্যাপ অফ দি ওয়ার্ল্ড ম্যাপ। ওখানে সাই ছাড়া আর কিছুই থাকবে না। কাশ্মীর তো গেল, কাশ্মীর বা হোল পাকিস্তানি ম্যানিশ হয়ে যাবে। এখন যদি পাকিস্তান মনে করে যে আমি আত্মহত্যা করলাম, কিন্তু ইন্ডিয়ার আমি একটা হাত ভেঙে দিলাম, বা একটা পা ভেঙে দিলাম, বা একটা চোখ উল্টে ফেললাম, তাতে যদি সে মনে করে যে এটাই তার লাভ, নিজে শেষে, ইটস আপ টু দেম। এখানে তো আর কারো কিছু বলার নেই। ইন্ডিয়ার ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, কিন্তু পাকিস্তান তো থাকবে না, কিছুই থাকবে না। আগামী 100 বছর পাকিস্তানের ওইখান থেকে যেই কিছু লোক বেঁচে থাকবে, তাদের যেই সন্তান হবে, সেগুলি বিকলাঙ্গ, অসুস্থ, এটা সেটা, আর এমনিতে তো আর কিছুই থাকবে না, ফিনিশ। তো এটা তো সবাই জানে। এখন পাকিস্তান যদি সেইটা জেনে শুনে নিউক্লিয়ার চার্জ করে, আমি মনে করি না দে আর নট দ্যাট স্টুপিড, দ্যাট লেভেল অফ স্টুপিড যে তারা এই কাজ করবে। তো আমি মনে করি অল আউট যুদ্ধেও যাবে না, তাহলে তাদের কাশ্মীর হারাইতে হবে। আমি মনে করি যে বিশ্ব শক্তি আমেরিকা, রাশিয়া, চীন ইন্ডিয়াকে তার সম্মান রক্ষার্থে একটা স্ট্রাইক করে, হই হুল্লোড় করে, বাস শেষ। এইটা হওয়া উচিত, এবং আমি মনে করি এই পর্যন্তই থামবে। যদি না থামে তাহলে পাকিস্তানের জন্য বিরাট ক্ষতি হবে। এখানে দেখতে হবে যে পাকিস্তান ইন্ডিয়াকে কি ক্ষতি করতে পারবে। বিকজ ইন্ডিয়ার কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এটা তো রাশিয়া ছাড়া, আর চায়না নিয়ে যায় রাশিয়া থেকে সেম এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ট্রিয়াম, যেটা 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, মানে চতুর্দিকে 400 কিলোমিটার, এর মধ্যে 150টা মিসাইল আসলেও তারা ডিটেক্ট করতে পারে, এবং সেখানে দেখে দেখে তারা ওইটা হিট করতে পারে 400 কিলোমিটার দূরের থেকে। দিস ইজ দি মোস্ট লেটেস্ট, যেটা আমরা ইউক্রেনে দেখেছি। আমেরিকার প্যাট্রিয়ট থার্ড, ইসরায়েলের আয়রন ডোম ফেল। ইসরায়েলের আয়রন ডোম তো ওই হিজবুল্লাহর কাছে, হামাসের কাছেই ফেল করছে। ইরানের তো ঘুম ঘুম করে তাদের এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছে। তো প্যাট্রিয়টটা মোটামুটি ছিল, কিন্তু ইউক্রেনে তারা প্যাট্রিয়ট থার্ড ইনস্টল করছে। একটা প্যাট্রিয়টের পিছনে 1200 ওয়ার্ক ফোর্স লাগে, পার্সন লাগে ওই একটা প্যাট্রিয়টকে অপারেট করতে। সো এটা এগুলি এমন না যে আমি চাইলাম আর হুট করে নিয়ে গেলাম, উঠে নিয়ে। ইটস নট দ্যাট সিম্পল। সো সেই প্যাট্রিয়ট থাকা অবস্থায় রাশিয়া মন চাইলেই কিভাবে হিট করে, ওই রাশিয়ার ওই মিসাইল তারা ক্যাচ করতে পারে না। সো ফেল, ওদের ব্যবসায়ী বন্ধ, প্যাট্রিয়ট আর কেউ কিনবে না ওই ইউরোপের, আমেরিকার ইয়ে ছাড়া। সো এই যে S-400 ট্রিয়াম, যেটা এটা 3টা সিস্টেম ইয়াকে দেওয়া আছে, ইন্ডিয়াকে দেওয়া আছে। আরো 3 সিস্টেম রেডি হচ্ছে, বানাইতে সময় লাগে বানাচ্ছে। এই 3 সিস্টেম দিয়ে তারা অনেক গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো আছে তারা সেগুলি সেভ করতে পারবে। মোটামুটি একদম মুম্বাই থেকে পাঞ্জাব পর্যন্ত এই বেল্টটাকে তারা সিকিউর করতে পারবে। হ্যাঁ, তারপরে অ্যাট এ টাইম যদি মনে করেন 50টা বা 100টা মিসাইল ছাড়ে, যেটা ইরান ইসরায়েলের তেল আবিব অ্যাটাক করছে, এখনকার ইয়েটা সেইটাই, স্ট্র্যাটেজি সেইটাই। কারণ এগুলি তো অ্যাট এ টাইম 4টা ফায়ার করে, বা 8টা ফায়ার করে, বা 12টা ফায়ার করে অ্যাট এ টাইম। কিন্তু আপনি যদি একসাথে 100টা মিসাইল আসে, তখন ওরা ওই যেটা পারবে সেইটা বাকিটা তো হিট করবে। সো ড্যামেজ তো আছেই, আপনি ঠেকাইতেও পারবেন, বাট সব 100% ঠেকাতে পারবেন না।
তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম। তাইলে এখন কি দাঁড়াচ্ছে? তাইলে এখন দাঁড়াচ্ছে তারা ওই নেগোসিয়েশন ওই পর্যন্তই থাক। এখন আমি আসি আমার দেশের মধ্যে। ইউনূস সাহেব পরশুদিন পুলিশের ওখানে একটা মিটিং করছে, সেখানে বলছে আমরা যুদ্ধের মধ্যে আছি। আজকে সদাগর বলছে যে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটাই হলো একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়া। তারপরেও আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন। কার বিরুদ্ধে যুদ্ধ করবে? ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। ইন্ডিয়া আমাকে যদি হিট করে আমি সামাল দিতে পারবো? আমাদের কি ক্ষমতা আছে বার্মার সাথে যুদ্ধ করার? বার্মার যে এয়ার পাওয়ার, বার্মার যে মিসাইল পাওয়ার, তো এগুলি করে আমাদেরকে খালি খালি টার্গেট করতেছে। উনি তো আমাদের জন্য একটা গজব। তা না হলে যা করতেছে, দেশটা তো শেষ করছে, এখন আমাদের সেনাবাহিনীরাও শেষ করার একটা পায়তারা করতেছে। তা না হলে এই ধরনের একটা বিপজ্জনক কথা কি বলে? এই কথা বলাতে কি ক্ষতি হতে পারে? এই কথা বলাতে ক্ষতি হলো কি বলে আমি বলি আপনাকে। দেখেন, ইন্ডিয়া স্ট্রাইক করার সাথে সাথে কি করবে? নো ফ্লাই জোন ডিক্লেয়ার করবে ইন্ডিয়ান স্কাইকে, ওদের এয়ার স্পেস ক্লোজ করে দিবে। তাতে কি হবে? কারণ তো যুদ্ধ। আমাদের যত রকমের যেদিকেই পূর্ব পশ্চিম যেদিকেই যাই, আমাদেরকে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে এয়ারলাইন্স। তো ইন্ডিয়া বন্ধ করলে আমরা কোথায় যাব? কিভাবে যাব? বঙ্গোপসাগর হয়ে তারপরে দুবাই হয়ে ওদিকে যাও, বঙ্গোপসাগর হয়ে তারপরে পশ্চিমে মালয়েশিয়া যাও, সিঙ্গাপুর যাই, এটা করি সেটা করি সমস্ত। তার মানে আমি যদি দুবাইও ধরি মিডল ইস্টে, আমরা যদি এখন 4 ঘন্টা 4 ঘন্টায় যাই বা 4.5 ঘন্টায় যাই, তখন লাগবে 8 থেকে 9 ঘন্টা সময়, ভাড়া হবে ডাবল। বুঝতেছেন অবস্থাটা কি হবে? এবং এটা ক্লোজ করবেই তারা। এটা হলো একটা স্বাভাবিক সেন্সের ব্যাপার। একটা যুদ্ধ পরিস্থিতি যখনই হবে স্বাভাবিক এটা ক্লোজ করবে। এটা হলো এক। যদি আমাদের এখানে তৌহিদি জনতা বেশি উৎপাত করে, পাকিস্তানের লাফালাফি করে, পাকিস্তানের পক্ষ হয়ে বর্ডারটাও ক্লোজ করে দিতে পারে। এখন সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট কোনটা? সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট হলো এইটা যে পাকিস্তানের মিসাইল আমাদের ঢাকা, চিটাগং বা কলকাতা এগুলি তাদের আওতার মধ্যে, রেঞ্জের মধ্যে। এখন যদি বাংলাদেশে ইনভলভ করার জন্য, পাকিস্তানের কাজই তো হলো যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা গ্যাঞ্জাম বাজানো, তাহলে তো আমাদের 12টা বেজে যায়। তাদের প্রতিশোধটা ঠিক মতো নিতে পারে। ওদের মতো মুনাফেক জাতি তো পৃথিবীতে আর কেউ নাই। এর চেয়ে নিকৃষ্ট জাতি আমার জানা মতে আর পৃথিবীতে কেউ নাই। তোরা এই কাজও করতে পারে যে ওখান থেকে মিসাইল হিট করে বলবে যে ইন্ডিয়া মারছে। আবার এটাও উল্টাও হতে পারে, নট আনলাইকলি, ইন্ডিয়া মারা বলতে পারে পাকিস্তান মারছে। আমরা তখন ক্রস ফায়ারের মধ্যে চলে আসছি। ইটস এ ক্রস রোড। এসব পলিটিক্যাল গভর্নমেন্টরা যখন ক্ষমতা দখল করে, তখন এটা তো 180 মিলিয়ন পিপলের দেশ। এটা কিন্তু ছেলে খেলার ব্যাপার না। এটা তো ওনার ব্যবসা প্রতিষ্ঠান না, ওনার বাড়ি না, এটা ওনার সম্পদ না, ওনার বাপ দুলামিয়া সদাগরের সম্পদ না যে আমি যা খুশি তাই বললাম, যা খুশি তাই করলাম। He is not an elected prime minister or president or representative of this country.
সে উড়ে এসে জুড়ে বসে তার ধরে নিয়ে আসছে, এমন তো না, সে তো স্বীকার করে না যে না এই আন্দোলনের নেতৃত্ব আমি দিচ্ছি। তাইলে বুঝতাম যে না, উনি খোমেনি, ওনার নামের উপরে, যেমন বঙ্গবন্ধুর নামের উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। হি ইজ দি লিডার অফ দিস রেভলিউশন। উনি তো ওনার চেহারা তো কেউ উনি স্বীকারই করে না। উনি বলে যে আমি হসপিটালে ছিলাম, আবার হঠাৎ করে বলছে আপনার যাইতে হবে। কিন্তু আমরা জানি উনি কি কি করছে। উনি চোরা গুপ্তা, চুরি করছে। উনি তো লিডার না, উনি তো চোর, চোরা গুপ্তা, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারী। ওনার তো সফল হওয়ার কথা ছিল না। এটা কেন সফল হয়েছে ওই সময় 5 তারিখে? এটা গান পয়েন্টে সফল হয়েছে। আপনি মাইক টাইসনকেও যদি আপনি পিছন থেকে একটা পিস্তল ধরেন, সেটাই হয়ে যাবে। আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল, শেখ হাসিনা লিডারশিপে একটা সরকার, এভরিথিং আন্ডার হার কন্ট্রোল, সেই জায়গায় তাকে দেশ ছাড়তে হয়েছে হঠাৎ করে। সারপ্রাইজিং, নট এ সিঙ্গেল person of this country did not believe that Sheikh Hasina has gone. তাহলে কিভাবে তাকে সরানো হয়েছে? গান পয়েন্টে। Go or die, this is the option, and she was ready to die. Fortunately, others have convinced her to leave. That is our luck. That is our satisfaction. Still she is alive. তো উনি যে এসে বসলো, ওনার তো কোনো দয়া মায়া নাই এই দেশের প্রতি। এই দেশের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, এই দেশের প্রতি কোনো লাভ নাই, ভালোবাসা নাই। তা না হলে যে সমস্ত কাজগুলি করতেছে গত 9 মাস পর্যন্ত, কোন সুস্থ লোকে এই কাজগুলি করতে পারে? এখন এসে এরকম একটা ফায়ারিং মুভমেন্টে সে বলে দিল যে আমাদের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। তা আমাদেরকে এইসব কথা বলে আমাদেরকে ক্রস কোডের মধ্যে ফেলে দেওয়া হলো। এবং আমি যে আশঙ্কার কথা বললাম, ইট ইজ নট আনলাইকলি। God forbid, if it is happened, he will be responsible. যাই হোক, সিচুয়েশন খুবই খারাপ। পশ্চিম পূর্ব দুই দিকেই খুবই খারাপ। এখন যখন কিছু করার থাকে না, যখন কোনো উপায় থাকে না, তখন তো একমাত্র আল্লাহকে বলা ছাড়ার কিছু করার নেই। আমাদের এছাড়া কিছু করার নেই। আর এই পাগল ছাগলরা কখন কি বলে আর কখন কি করে বসে, সেটার উপরে আমাদের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে। So it is now up to Allah. ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, what is lotted cannot be blotted. তো ভাগ্যের লিখন তো আর কেউ ঘন্টাতে পারবে না। Let's hope for the best. ভালো থাকবেন, ধন্যবাদ।